নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলএম নতুন দেশে। বুলগেরিয়ায় আজ দ্বিতীয় দিন। সকাল হতেই বেরিয়ে পড়েছি। আজকে ডে ট্রিপ রিলা মনাস্টারি। রাজধানী সোফিয়া ঘুরে দেখেছি গতকাল। আজ সেই সোফিয়া থেকেই ঘন্টা দুয়েকের পথ রিলা। মনাস্ট্রি ছাড়াও যাব পার্শ্ববর্তী সেন্ট ইভানস কেভ। Is the original place that the founder of the Rila monastery, John of Rila in English or Ivan in our language, he lived there like a hermit 1000 years ago. গাইড বলছিলেন সেন্ট ইভান অফ রিলার কথা। বুলগেরিয়ার দক্ষিণ পশ্চিমে রিলা পর্বতমালার গভীর অরণ্যের এক গুহায় নির্জনে সাধনা করতেন এই সেন্ট। ইনি 10ম শতাব্দীতে প্রতিষ্ঠা করেন এই অর্থোডক্স মঠ রিলা মনাস্টারি। অটোমান শাসনের দীর্ঘ 500 বছর ধরে এই মঠটি বুলগেরিয়ান ভাষা, সাহিত্য এবং ধর্মীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছিল। এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং বুলগেরিয়ার জাতীয় পরিচয়, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অপরাজেয় প্রতীক। মঠটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে 1983 সালে। মঠের বিশাল চত্বর প্রবেশ করলে প্রথমেই নজর কাড়ে এর 4তলা বিশিষ্ট আবাসিক ভবনগুলোর সাদা এবং লাল রঙের পর্যায়ক্রমিক স্ট্রাইপের নকশা। এই স্ট্রাইপগুলো মূলত পাথর এবং ইটের স্তরের সংমিশ্রণ, যা বাইজেন্টাইন স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত। পাশেই দাঁড়িয়ে মধ্যযুগীয় ধূসর পাথরের রেলিয়াস টাওয়ার। চত্বরের কেন্দ্রে রয়েছে চার্চ অফ দ্য নেটিভিটি, খিলানযুক্ত বারান্দা এবং মাথায় উজ্জ্বল বর্ণিল গম্বুজ। চার্চের সিলিংয়ের ছাদ জুড়ে উজ্জ্বল নীল, লাল এবং সোনালী রঙের ফ্রেস্কো ফুটিয়ে তুলেছে বাইবেলের বিভিন্ন দৃশ্য এবং সাধু ইভান অফ রিলার কর্মকাণ্ড। বিশাল এই শিল্পকর্ম বুলগেরিয়ান রেনেসা বা জাতীয় জাগরণ আমলের চিত্রকলার এক মহাকাব্যিক নিদর্শন। সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 মিটার উঁচুতে অবস্থিত এই রিলা মনাস্টারি। চারপাশে ঘন জঙ্গল, পাহাড়ি নদী এবং বিশেষ করে আজকে মেঘের আনাগোনা। মনাস্ট্রির পেছনের গেট দিয়ে বেরোলেই পাহাড়ি নদী রিলস্কা, তার স্বচ্ছ শীতল জল পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে ভীষণ আওয়াজ করে। পাশেই মঠের নিজস্ব একটি পুরনো বেকারি বা ক্যান্টিন। সামান্য দামে পাওয়া যায় ঐতিহ্যবাহী খাবার। মঠের সন্ন্যাসীদের রেসিপিতে তৈরি তাজা রিলা ব্রেড এবং মেকিৎসা, খানিকটা মিষ্টি লুচির মতো। কনকনে ঠান্ডা পাহাড়ি বাতাসের মধ্যে সেই মেকিৎসার স্বাদ যেন আরও বেড়ে যায়। রিলা মনাস্ট্রি থেকে 4 কিলোমিটার দূরের বনের গভীরে অবস্থিত কেভ অফ সেন্ট ইভান রিলস্কি স্থানীয়দের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান।
মঠ থেকে গাড়িতে কিছুটা রাস্তা যাওয়ার পর বনের ভিতর দিয়ে একটা সরু পাহাড়ি পথ ধরে মোটামুটি আধ ঘন্টা হাঁটলে পৌঁছানো যায় ওই গুহায়। চারপাশের পাইন বনের নিস্তব্ধতা এবং পাখিদের ডাক মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। এটি সেই জায়গা যেখানে ১০ম শতাব্দীতে মঠের প্রতিষ্ঠাতা সাধু ইভান দীর্ঘ ৭ বছর নির্জনে সাধনা করেছিলেন। You can see how tall are the trees here. Yeah, super tall. First, welcome here, of course. Here, exactly here, it's very important for us area because here it was the beginning of the Rila monastery. Now, when we enter inside in the cave, সাধু ইভানের গুহাটি আসলে পাহাড়ের গায়ে একটি প্রাকৃতিক ফাটল। Be careful, mind your heads because the entrance is so short here, small. Mind your head. Mind your head. ভেতরে সাধু ইভানের থাকার পাথরের বিছানা। Photos. We have time before the other group. If you want, you can come back even one. গুহার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রস্থান পথটি। স্থানীয় বিশ্বাস অনুযায়ী সরু এবং খাঁড়া ওই ফাটল দিয়ে বেরোলে মানুষের পাপমুক্তি হয়ে পুনর্জন্ম হয়। Yeah, so good news. Not so much trees. Welcome here, one more reborn. Remember the day, 17th of March, your Bulgarian birthday. Congratulations. আমার মতোই পাপ মুক্তির আশায় সকলেই এক এক করে বেরিয়ে আসছেন সেই ফাটল দিয়ে। Drink of water that he drank water from here, Ivan of Vrela 1000 years ago. Bravo! Okay. Everybody are already reborn. পাপমুক্ত হয়ে এবারে আয়াজমো ঝর্ণার পবিত্র জল চেখে দেখার পালা। ফেরার পথে ট্যুর গ্রুপের বাকি যাত্রীদের তুলতে আবার সে রিলা মনাস্ট্রিতে। এখন বেশ ঝকঝকে রোদ আর পর্যটকদের ভিড় প্রায় মিলিয়ে এসেছে। কনকনে ঠান্ডায় কাটলো একটা দারুণ দিন। আধ্যাত্মিকতার দিক বলতে পারবো না, তবে প্রকৃতি ও শান্তির এক সুন্দর মিশ্রণ ছিল এই রিলা পর্বতমালার। দিন কাবার করে ট্যুর বাস ঢুকছে সোফিয়ায়। শহরে ঢোকার মুখে চোখে পড়ল সারি সারি কমিউনিস্ট আমলের আবাসন। 1950 থেকে 80-র দশকে নির্মিত প্রি ফ্যাব্রিকেটেড কংক্রিটের স্ল্যাব বা প্যানেলকে দিয়ে তৈরি ব্রুটালিস্ট স্থাপত্যশৈলীর অনুসারী। বিশাল আকার, ধূসর রং এবং অলংকারহীন সাধারণ জ্যামিতিক নকশা। আবার এক নতুন সকাল সোফিয়া শহরে। আবার সেই আলেকজান্ডার নেভস্কি ক্যাথিড্রালের সামনে অপেক্ষা করছে ট্যুর বাস, নিয়ে যাবে বুলগেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর প্লভডিভ। রাজধানী সোফিয়া আর রিলা মনাস্ট্রি ঘোরার পর আজ তৃতীয় দিন। গাড়ি চলেছে দক্ষিণ পশ্চিম দিকে। রাস্তার ডান দিকে দেখা যাচ্ছে বরফে ঢাকা ভিটোসা পাহাড়ের দৃশ্য। প্লভডিভ ইউরোপের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি, যা প্রায় 8000 বছর পুরনো। তাই হিসেবে নিরিখে রোম বা এথেন্সের চেয়েও প্রাচীন। প্রাগৈতিহাসিক থ্রাসীয় বসতি হিসেবে এর যাত্রা শুরু হলেও খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে রাজা ফিলিপ দ্বিতীয় এটি জয় করে এর নাম দেন ফিলিপোপোলিস। পরবর্তীতে রোমান শাসনামলে এটি ট্রিমন্টিয়াম নামে পরিচিত হয়। এখানে আজও রোমান থিয়েটার ও স্টেডিয়ামের ধ্বংসাবশেষ রয়েছে।
দীর্ঘ 500 বছর অটোমান শাসনে থাকার পর 1900 শতাব্দীতে প্লভডিভ বুলগেরিয়ার সাংস্কৃতিক পুনর্জাগরণের কেন্দ্রে পরিণত হয় এবং বর্তমানে এটি দেশের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। সেই ফিলিপোপলিসের পূর্ব গেট, পাথুরে ধ্বংসাবশেষ, দাঁড়িয়ে থাকা কলামগুলো দেখে মনে পড়ে যাচ্ছে রোমান ফোরামের কথা, অবশ্যই একটু ছোট স্কেলে। We are going to cross the old town like this, visiting some of the famous places around. Okay, this is most architecture from 1800s. Vienna, Genoa, Alexandria in Egypt. And they travel mostly বলাই for বাহুল্য business. যে প্লভডিভের পরিবেশ ভীষণ বেশি শান্ত এবং ধীর গতির। এর পেছনে রয়েছে স্থানীয় মানুষের জীবন দর্শন, যাকে বলে আইলিয়াক। এর অর্থ হলো জীবনকে খুব ধীরে, শান্তিতে এবং কোনো উদ্বেগ ছাড়াই উপভোগ করা। অসমতল পাথুরের রাস্তা, উজ্জ্বল রঙের রাঙানো সব বাড়িগুলির নিচতলা পাথরের তৈরি, ওপরের তলাগুলো কাঠের কারুকার্যময় এবং রাস্তার দিকে কিছুটা বেরিয়ে আসা জানলা বা বারান্দা। 1970-এর দশকে একটি ভূমিধসের পর মাটির নিচ থেকে আবিষ্কৃত হয় প্লভডিভের এই প্রাচীন রোমান অ্যাম্ফিথিয়েটার। সাদা মার্বেল পাথর, চমৎকার সব করিন্থিয়ান কলামস। একসময় এখানে 7,000 দর্শক বসে দেখতেন গ্ল্যাডিয়েটরের যুদ্ধ। Constitution, there is no one main religion. শহরের প্রধান পদচারী রাস্তার নিচেই অবস্থিত 2য় শতাব্দীতে নির্মিত বিশাল রোমান স্টেডিয়াম। এর ধারণ ক্ষমতা ছিল প্রায় 30,000। বর্তমানে স্টেডিয়ামের উত্তর অংশটি উন্মুক্ত, তাই দেখা যায় রোমান আমলের গ্যালারির ধ্বংসাবশেষ। স্টেডিয়াম থেকেই শুরু হয়েছে প্লভডিভের প্রধান পদচারী রাস্তা, ইউরোপের দীর্ঘতম পদচারী রাস্তাগুলোর মধ্যে একটি। আধুনিক নগর জীবন এবং প্রাচীন ইতিহাসের এক অনন্য সেতুবন্ধন। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 19 ও 20 শতাব্দীর গোড়ার দিকে নির্মিত সব রঙিন ভবন। নিচতলায় আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান, পর্যটক ও স্থানীয় পথচারীদের ব্যস্ততা। রাস্তার মাঝখানেই 2 প্রৌঢ় গিটার ও অ্যাকর্ডিয়নে বাজাচ্ছেন বুলগেরীয় লোকসুর। দীর্ঘ এই হাঁটা পথটি শেষ হয়েছে সেন্ট্রাল স্কোয়ারে। স্কোয়ারের মাঝখানে সামার ফাউন্টেন। শীতকালে এখানেই বসে ক্রিসমাস মার্কেট। চারপাশে মানুষের অনবরত কোলাহল। বেহালা হাতে এক তরুণী শোনাচ্ছেন বেলা চাও।
সুরের রেশ নিয়েই আবার গাড়িতে ওঠা। পরের গন্তব্য কোপ্রিভশতিৎসা। প্লাভডিভ থেকে প্রায় 90 কিলোমিটার উত্তরে স্রেদনা গোরা পাহাড়ের কোলে অবস্থিত। কোপ্রিভশতিৎসা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি শহর। এই শহরটি বুলগেরীয়দের কাছে গভীর আবেগ এবং গর্বের প্রতীক। শহরটিকে ঘিরে জাতীয় আবেগের কারণ বুলগেরিয়ার স্বাধীনতার ইতিহাসে এই শহরের গুরুত্ব অপরিসীম। 1876 সালের বিখ্যাত এপ্রিল আপরাইজিং শুরু হয়েছিল এই শহর থেকেই। এই বৈপ্লবিক অভ্যুত্থান নাড়িয়ে দিয়েছিল 500 বছরের অটোমান শাসনের ভিত। এই শহরে জন্মগ্রহণ করেছেন বেশ কিছু বুলগেরীয় বিপ্লবী ও জাতীয় নায়ক। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনের মধ্যে একটা ভাবনা উঁকি দিচ্ছে। দুপাশে ফেলে আসা এই নামহীন গ্রামগুলো, যাদের কথা কোনো ট্যুরিস্ট গাইডে লেখা নেই। সেখানে কার ঘর, কার সংসার, কার প্রতিদিনের লড়াই, আমি তার কিছুই জানি না। তাত্ত্বিকভাবে ভৌগোলিক অবস্থান জানলেও বাস্তবিকভাবে এই প্রান্তিক মানুষগুলোর কাছে আমি নিছক একজন অচেনা পথিক। অথচ এই অচেনা দৃশ্যগুলোই কেন যেন খুব চেনা মনে হচ্ছে। আমার নিজের দেশের কোনো এক নিভৃত গ্রামের সেই চেনা রূপটা কি অন্য কোনো আবহে এখানে ধরা দিচ্ছে? দিনের শেষে পৃথিবীর এই প্রতিটা কোণ কি আসলে একই অখণ্ড সূত্রে গাঁথা, নাকি তাদের নিজস্বতায় একে অপরের থেকে যোজন যোজন দূরে? এই দোলাচল আর দ্বন্দ্বকেই বারবার উস্কে দেয় আমার ট্রাভেলের অভিজ্ঞতা। শহরের মধ্যে দিয়ে বইছে তোপ্লানিৎসা নদী। পাহাড়ি মেঘলা আকাশ, আর সদ্য হয়ে গেছে খানিকটা বৃষ্টি। উঁচু নিচু রাস্তা, নির্জন লোকালয়, একাকী ভাস্কর্য আর ঝিরিঝিরি বৃষ্টি সব মিলিয়ে তৈরি হয়েছে এক শান্ত ও রহস্যময় আবহ। ছড়িয়ে ছিটিয়ে উজ্জ্বল নীল, হলুদ এবং লাল রঙের পাথর ও কাঠের দোতলা সব বাড়ি। কালাচেভ ব্রিজ। 1876 সালে এখানেই প্রথম গুলিবর্ষণের মাধ্যমে শুরু হয়েছিল ঐতিহাসিক এপ্রিল অভ্যুত্থান। গাইডের মুখে শুনলাম সেই রোমাঞ্চকর বৈপ্লবিক দিনের কাহিনী। পাহাড়ের ওপর দিকে এই তৃণভূমিতেই প্রতি 5 বছর অন্তর অনুষ্ঠিত হয় কোপ্রিভশতিৎসা লোকসঙ্গীত উৎসব। বুলগেরিয়ায় কেটে গেল আরও একটা দিন। কাল আবার বেরিয়ে পড়া বুলগেরিয়ার অতীতের রাজধানী শহর ভেলিকো তারনোভো। দেখা হচ্ছে কাল সকালে। ইয়ান্ত্রা নদীর বাঁকের ওপর খাড়া পাহাড়ের গায়ে অবস্থিত ভেলিকো তারনোভো। এই শহরটিকে বলা হয় রাজাদের শহর, কারণ 12 থেকে 14 শতাব্দী পর্যন্ত দ্বিতীয় বুলগেরীয় সাম্রাজ্যের রাজধানী ছিল এই ভেলিকো তারনোভো। সেই ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল সারভেটস দুর্গ। টিকিট কেটে পাথরের সেতুর উপর দিয়ে যাচ্ছি দুর্গের দিকে। We entered this way, came through these towers, and now we are actually here. We'll go up to the church, to the Patriarch Palace, come down to the King's Palace,
come this way and we'll be back here. And only this will take. দুর্গের চারদিকে রয়েছে পাথরের প্রতিরক্ষা দেওয়াল, প্রায় 10 থেকে 12 মিটার উঁচু এবং 2 থেকে 3 মিটার চওড়া। এই দেওয়াল এই দুর্গকে করে তুলেছিল তৎকালীন ইউরোপের অন্যতম অজেয় দুর্গ। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত প্যাট্রিয়ার্কাল ক্যাথিড্রাল, বুলগেরীয় চার্চের প্রধানের আবাসস্থল। 1981 সালে পুনর্নির্মাণ করা এর ভেতরের দেওয়াল চিত্রগুলি একটু গতানুগতিকের বাইরে। ছবিগুলো অন্ধকারাচ্ছন্ন এবং গাম্ভীর্যপূর্ণ। বুলগেরীয় মধ্যযুগীয় উত্থান পতনের করুণ ইতিহাসকে একটি বিমূর্ত ও নাটকীয় আধুনিক শৈলীতে ফুটিয়ে তোলার এক অভিনব প্রয়াস। পাহাড়ের ঠিক মাঝখানের এই সমতল অংশে অবস্থিত ছিল রাজপ্রাসাদ। এখন কেবল এর ভিত্তি এবং কিছু দেওয়াল টিকে আছে। তবে একসময় রাজদরবার, সিংহাসন কক্ষ ইত্যাদি নিয়ে এখানেই ছিল জাঁকজমকপূর্ণ রাজকীয় আয়োজন। প্যালেসের ভেতরে এক কক্ষে বিহেডিং প্ল্যাটফর্ম। বর্তমানে পর্যটকদের মনোরঞ্জনের কারণ হলেও ভেবে অবাক লাগে মধ্যযুগীয় বর্বরতার কথা। দুর্গের ভ্রমণ সেরে এবারে লাঞ্চের পর্ব। পায়ে হেঁটে পার্শ্ববর্তী আরবানাসি গ্রামে লাঞ্চের আয়োজন ঐতিহ্যবাহী বুলগেরীয় রেস্তোরাঁয়, নাম তাভেরনা চেশমাতা। পাথুরে দেওয়াল এবং কাঠের সাজসজ্জা মিলিয়ে এক গ্রামীণ ও ঘরোয়া অ্যাম্বিয়েন্স। সামগ্রিকভাবে বুলগেরীয় রন্ধনশৈলীতে থাকে গ্রিল করা মাংস, দুগ্ধজাত পণ্য, তাজা সবজি ও সাদা চিজ। সবচেয়ে জনপ্রিয় কাভারমা, মাটির পাত্রে রান্না করা মাংস ও সবজির স্টু। কাঠের পাত্রে এসে গেল গরম গরম ব্রেড। ব্রেডের পর লাঞ্চের মূল ডিশ অবশ্যই কাভারমা। খাবার পর দিনের শেষ স্টপ ভেলিকো তার্নোভোর শহর। এখানে মিলেমিশে রয়েছে আধুনিক বুলগেরিয়ার প্রাণস্পন্দন এবং মধ্যযুগীয় রাজকীয় ইতিহাস। লেনিনের মূর্তি সাক্ষ্য দেয় শহরের সমাজতান্ত্রিক অতীতের। রাস্তার ব্যস্ততার মাঝে হঠাৎ কোনো গলির ভেতর উঁকি দিলে দেখা যায় স্থানীয় বাচ্চাদের আপন মনে ফুটবল খেলার দৃশ্য। হাঁটছি শহরের প্রধান ধমনী স্টেফান স্তাম্বোলভ স্ট্রিট বরাবর। ব্যস্ত রাস্তার দুদিকে আধুনিক দোকানপাট, বাড়িঘর এবং পদচারীদের আনাগোনা। মাঝে মাঝেই ইন্টারেস্টিং বেশ কিছু মিউরালস। ভিউ পয়েন্ট থেকে ইয়ান্ত্রা নদীর বাঁক এবং সারেভেটস দুর্গের প্যানোরামিক দৃশ্য।
ভেলিকো তার্নোভোর স্তেফান স্তাম্বোলভ স্ট্রিটের ব্যস্ততা পেছনে ফেলে এবার ফেরার পালা। সার্ভেজ দুর্গের চূড়া থেকে দেখা ইয়ান্ত্রা নদীর সর্পিল বাঁক আর রাজপ্রাসাদের সেই গাম্ভীর্যপূর্ণ নীরবতা মিলিয়ে কাটল আরেকটা দারুণ দিন দেশ বুলগেরিয়ায়। পেছনে ফিরে তাকালে মনে পড়ছে সোফিয়ার সেই রঙিন ট্রাম আর ইয়েলো ব্রিক রোড দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা রিলা মনাস্ট্রির কুয়াশাচ্ছন্ন পাহাড় পেরিয়ে আর প্লভডিভের প্রাচীন পাথরে অলিগলি ছুঁয়ে আজ এক সার্থক সমাপ্তিতে এসে পৌঁছেছে। এই কদিনে উল্টে দেখলাম বুলগেরিয়ার ৮,০০০ বছর ইতিহাসের কিছু পাতা এবং মনে রাখার মতো এখানকার মানুষের আন্তরিকতা আর আইলিয়াক, যে জীবন দর্শন দিয়েছে সময়কে থামিয়ে জীবনকে উপভোগ করার বার্তা। এক দেশের শেষ মানেই অন্য দেশের শুরু। ভোরেই শুরু নতুন অভিযান দানিউব নদীর ওপারে, জাদুকরি ক্যাসেল আর রহস্যময় ড্রাকুলার দেশ পার্শ্ববর্তী রোমেনিয়া। সোফিয়া এয়ারপোর্ট থেকে আপাতত বিদায়, দেখা হবে রোমানিয়ার সীমানায়। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।